বিশাল। ব্যবসার জন্য বই বাইর করছে। আরে ব্যবসার জন্য বই বাইর করার লোকই তো আমরা পাইতেছি না হাইকোর্টে, যে ঠিক আছে ভাই আপনি ব্যবসা করেন, এই নেন বই বাইর করেন। ওই ভালো বই আমরা তো নতুন আইনজীবীদের হাতে তুলে দিতে পারতেছি না। এই দুঃখটা কেউ বুঝতেছে না। যে ব্যবসা করেন ঠিক আছে, বইয়ের দাম 1200 রাখছেন, অসুবিধা নাই, আমরা 2500 3000 টাকা দিয়েও বই কিনতে রাজি আছি। কিন্তু ওই বইটা কই আমাকে দেখান। আমাদের একজন আপা আছেন হাইকোর্টে, উনি একটা বই লিখেছেন ড্রাফটিং এর উপরে, যেটা নতুন আইনজীবীরা বইটা কিনে প্রায় 2200 টাকা একটা বইয়ের দাম। হ্যাঁ, বই যে কি জিনিস, আপনারা সবকিছুই বাদ দেন। আমাদের এই কোর্সটা যদি 100টা রিট নিয়ে আলোচনার একটা কোর্স হইতো, আর আমি যদি এরকম কোনো কোর্স পাইতাম যে 100টা রিট নিয়ে আলোচনা হবে, আর ওই কোর্সের ফিস হইল 30,000 টাকা, 40,000 টাকা বা 50,000 টাকা, আমি হইলে ওই কোর্স করতাম। কেন? তখন আমি এই কোর্সের মধ্য দিয়ে 100টা রিট সম্পর্কে আমি জানতে পারতাম। রিটে আমার একটা বিশাল দখল আসতো। কিন্তু আনফরচুনেটলি আপনি দেখেন, এই আলোচনা করার লোকটা কই, এই আলোচনা করার মানুষটা কই, এই আলোচনাটা আপনাকে নিয়ে কে করবে? টাকা দিলেও তো কেউ করবে না। এই যে আমরা যেই বইটা আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, এখানে 16টা রিট আছে। আপনি একজন ফ্রেন্ড সার্কেল সিনিয়র জুনিয়র বের করেন, যে এইখান থেকে আপনাকে নিয়ে বইসা এখান থেকে 10টা রিট একটু আলোচনা করবে। টাকা দিলেও তো ওই লোকটা পাবেন না আপনি, যে আপনাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা এই আলোচনা করবে। তাহলে বিষয়টা আসলে টাকার না, বিষয়টা হলো আপনার মন মানসিকতা। আপনার মন মানসিকতা আগে থাকতে হবে মানুষকে জানানোর। আমার যদি ওই ইন্টেনশন না থাকতো, এখানে 16টা নতুন রিট ইন্ট্রোডিউস করার আমার কি দরকার? আমার তো দরকার নাই। আমার দরকার আপনারাও শিখেন, আমি সমৃদ্ধ হব, প্লাস আমার কিছু আয় ইনকাম যদি হয়, হক হালালি পথে হবে, ওইটাতে অসুবিধা নাই। তাহলে শুধু কি 16টা রিটেই শেষ? এখানে অনেক ক্রিমিনাল আপিল প্রশ্ন আছে যেগুলো আপনি এর আগে আলোচনা শুনেন নাই। ওয়াশমেন্টের অনেক প্রশ্ন আছে যেগুলো এর আগে আপনি কখনো শুনেন নাই। প্রত্যেকটা আলোচনাই এখানে হবে আপনাকে সমৃদ্ধ করবে। এজন্য আমরা করি কি, নিজের পায়ে নিজেরা কুড়াল মারার জন্য ব্যবস্থা করি। শিখতে চাই না, বুঝতে চাই না, যাই হোক, হাওয়েভার ওটা যার যার বিষয়। আমরা যেই এখন যে বিষয়টা প্রশ্নটা এসেছে, এটা একটা ভয়াবহ প্রশ্ন, এবং খুব শিক্ষণীয় একটা প্রশ্ন। একটু আগে সুনামগঞ্জের ভাই এই প্রশ্নটা করেছেন দিরাই এবং সাল্লা থেকে। আপনি কি দিরাই সাল্লা সুনামগঞ্জের ভাই, না ভবের বাজার? শান্তিগঞ্জ। এটা কোন থানা বা ইয়াতে? স্যার সদরে ছিলাম স্যার, আমরা সদর থেকে এখন আলাদা হয়ে স্যার দক্ষিণ সুনামগঞ্জ ছিল, নাম পরিবর্তন হয়ে এখন শান্তিগঞ্জ হয়েছে। আর একটা ভবের বাজার আছে না সুনামগঞ্জে? ভোবের বাজারটা স্যার জগন্নাথপুর। ও, জগন্নাথপুর ভবের বাজার, আচ্ছা। থ্যাংক ইউ। শুনেন, আপনি ভালো একটা প্রশ্ন করেছেন, সবাই মনোযোগ দিয়ে শুনেন। এই সেম প্রশ্নটা এসেছে, এই প্রশ্নটা এসেছে 23 সালে। দাগায় নেন সবাই, এখানে মার্ক করেন। 23 সালে এই প্রশ্নটা এসেছে। কিন্তু এই প্রশ্নটা এসেছে সিভিল আপিল, এই যে এখানে লেখা আছে সিভিল আপিল, এইখানকার এই জায়গাটা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ রিজেক্ট, এখানে শব্দটা হবে কি, রিজেক্ট। জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ রিজেক্ট দা পিটিশন। আর বইলা এই লাইনটা কেটে দিল, এই লাইনটা কেটে দিল, রিজেক্ট দা পিটিশন। হ্যাঁ, বা এই লাইনটাও যদি উনি কেটে দেয়, এই লাইনটাও কেটে দিল, ওই যে এগুলো আর দরকার নাই, শুড বি বিউরিড টিকিট কেটে দিল। এই দুইটা লাইন যদি উনি কেটে দেয়, তাইলে সেম প্রশ্নটা আপিলের ঘর থেকে কোন ঘরে চলে যাবে? ডিভিশনে স্যার। রিভিশনে চলে যাবে, এবং এই রিভিশনটা সরাসরি হাইকোর্টে হবে। তাহলে দেখেন কিরকম একটা ভয়ঙ্কর। এই প্রশ্নটাই যদি আগামী 25 সালের এই পরীক্ষায়, আপনারা যে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, এই পরীক্ষায় সেম প্রশ্নটা রেখে আরজি খারিজের দরখাস্ত এলাও এর জায়গায় রিজেক্ট লেখা প্রশ্নটা আসে, তাইলে অনেকে খুশি হইয়া সিভিল আপিল লেখা শুরু করে দিবে।
অথচ এটা কোথায় চলে গেল? সিভিল রিভিশনে। আচ্ছা, এই কথাটা বুঝতে পারেন নাই, এরকম সরল মনে কে কে আছেন? স্বীকৃতি দেন, তাহলে আমরা এটা নিয়ে একটু আলোচনা করে নেক্সট আগাবো। আর যদি সবাই বুঝে যান, তাহলে আর এটা নিয়ে আলোচনা এখানে শেষ, নেক্সট প্রশ্নতে যাব। বলেন, সবাই বুঝেছেন এটা? স্যার আরেকটু বুঝায় বলেন। আপনার নাম কি? স্যার, পুতুল আপা। আরজি খারিজের দরখাস্ত ডিগ্রি বলে গণ্য হয় দুই দুই ধারা অনুযায়ী। এর হ্যাঁ, অপোজিট যদি হয় তাহলে সেটা হবে রিভিশন, এই তো কথা না স্যার? ইয়েস। আচ্ছা, এখানে লিখেছেন ফাবিয়া জামান। আর কে যেন আরেকজন আপা বলেছেন আর একটু বুঝিয়ে বলার জন্য। যারা বুঝেন নাই তাদের জন্য বলছি, আপনারা আমাদের বইয়ে আপনারা আমাদের বইয়ে এই প্রশ্নটা বুঝার জন্য একটা নোট আছে। আমাদের বইয়ে এই নোটটা, স্যার এটা আপনি আপনার বইয়ের 23 পেজ নম্বর, ইয়েস, সবুজ ভাই লিখেছেন, বইয়ের 23 নাম্বার পেজটা সবাই একটু দয়া করে বের করেন, 23 নাম্বার পৃষ্ঠা। 23 নাম্বার পৃষ্ঠায় যেই নোটটা আছে, সেম নোটটা 104 নাম্বার পেজেও আসে। যাই হোক, আপনারা 23 নাম্বার পেজে একটু আসেন। 23 নাম্বার পেজে আছেন, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তারা একটু শুনেন, আর যারা জানেন তারা আরেকবার চাইলে রিভিশন শুনেন এই কথাটা, আলোচনাটা। আমরা বলেছিলাম, মনে করেন, স্ক্রিনটা আমি সবাই দেখেন দয়া করে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আরজি খারিজের দরখাস্ত, খেয়াল করেন, খুবই ইন্টারেস্টিং এই ক্লাসটা, একদম সূত্রের মতো এই ক্লাসটা। আরজি খারিজের দরখাস্ত আপনি যে কোনো একটা কোর্টে দিলেন, যে কোর্টে মামলা চলতেছে, কোন কোর্টে? অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ বা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। আরজি খারিজের দরখাস্ত যদি এলাও হয়, এই 3টা কোর্টে দিলেন, আরজি খারিজের দরখাস্ত এলাও মানে মঞ্জুর, এখানে বাংলায় লিখে রাখতে পারেন মঞ্জুর। এলাও যদি হয় এটা ডিক্রি হবে। আরজি খারিজের দরখাস্ত আদেশের মাধ্যমে এলাও হয়, বা আরজি খারিজের দরখাস্ত আদেশের মাধ্যমে রিজেক্ট হয়, দুইটাই আদেশ, তাইলে কখন আপিল হবে, কখন রিভিশন হবে? এলাও যদি হয় তাহলে এটার বিরুদ্ধে আপিল, কথার কথা। এখন আপিলটা আপনি কোথায় করবেন? আপিলটা দুই জায়গায় হতে পারে। এক হইল, 5 কোটি টাকার বেশি যদি হয়, তাহলে আপিল হবে সরাসরি হাইকোর্ট আন্ডার সেকশন 96 অফ দি সিপিসি। এটা একটু কারেকশন করে নেন। আর এইটা এসেছে 2023 সালে, একটু আগে যে প্রশ্নটা আমরা পড়লাম। দেখেন, আরজি খারিজের দরখাস্ত যদি মঞ্জুর হয় আর সেটা যদি 5 কোটি টাকার বেশি মূল্যমানের মামলা হয়, তাহলে এটা আপিল হবে সরাসরি হাইকোর্টে। আর এই জিনিসটাই ডান পাশে দেখেন, আরজি খারিজের দরখাস্ত যদি আহ, নামঞ্জুর হয়, রিজেক্ট হয়, তাহলে সেটা অনলি অর্ডার হিসেবে চিহ্নিত হবে, এটার এগেনস্টে রিভিশন হবে। আর 5 কোটি টাকার বেশি যদি হয়, তাহলে এই রিভিশনটা সরাসরি হাইকোর্টে হবে। এবং এইটার উপরে এখনো প্রশ্ন আসে নাই, এই প্রশ্নটা আপনাদের সময় আসতে পারে। এখন আপনাদেরকে আমি আরেকটা জিনিস বলে দেই, ধরেন আরজি খারিজের দরখাস্ত না, লোকাল ইন্সপেকশনের দরখাস্ত বা লোকাল ইনভেস্টিগেশনের দরখাস্ত। সিভিল মামলায় লোকাল ইন্সপেকশন হয়, লোকাল ইনভেস্টিগেশন হতে পারে। এই অ্যাপ্লিকেশনটা ফাইল করলো প্লেইনটিফ অথবা ডিফেন্ডেন্ট, এন্ড সেম ইজ রিজেক্টেড বাই দা ট্রায়াল কোর্ট অথবা সেম ইজ অ্যালাউড বাই দা ট্রায়াল কোর্ট। এখন যেই পক্ষ অ্যাপ্লিকেশন দিল মঞ্জুর হয়ে গেছে, অপর পক্ষ হাইকোর্টে যাবে কখন? যদি সেটা 5 কোটি টাকার বেশি মূল্যমানের আদেশ হয়। খেয়াল রাখবেন, 5 কোটি টাকা বেশি মূল্যমানের আদেশ হইলে। এখন আরজি খারিজের দরখাস্ত এলাও হয়েছে, এটা তো আদেশ, তারপরে আমরা এটাকে ডিক্রি বলতেছি কেন? যেহেতু সিপিসির 2-এর 2-এ বলা আছে এটা একটা ডিক্রি সমতুল্য, ডিম ডিক্রি ধরে নিতে হবে, এটা ডিক্রি, যার কারণে এটার এগেনস্টে অ্যাপিল হচ্ছে, এবং এটা আসছে 2023 সালে। আর একই জিনিস, আরজি খারিজের দরখাস্ত মঞ্জুর হয়েছে বা পাশে, ডিক্রি হইল,
অ্যাপিল হইলো 5 কোটি টাকার কম, 5 কোটি টাকার কম হইলে আপিল হবে ডিস্ট্রিক্ট জাজে। আর ডিস্ট্রিক্ট জাজ যদি সেই আপিলটা অ্যালাউ করেন বা ডিসমিস করেন, তাইলে যেই পক্ষ সংক্ষুব্ধ হবে তিনি হাইকোর্টে রিভিশন ফর্মে যাবে এবং সেটার ধারা হবে 115-1। আর এই প্রশ্নটা এসেছে 2021 সালে। দেখেন কত ইন্টারেস্টিং পড়াশোনা। আপনার দরখাস্ত একটাই, অর্ডার 7 রুল 11-এ আরজি খারিজের দরখাস্ত, কিন্তু এক দরখাস্ত থেকে চারটা প্রশ্নের উৎপত্তি হতে পারে। এর জন্য সিভিল মামলা অনেকে হাইকোর্টে করতে চায় না, কারণ সিভিল মামলায় এই সকল জটিলতার কারণে সিভিল মামলা অনেকেই করতে চান না, যে কোনটা থেকে কি হবে। কিছু কিছু দরখাস্ত আছে মঞ্জুর হইলে আপিল, না মঞ্জুর হইলে রিভিশন। কিছু কিছু দরখাস্ত আছে মঞ্জুর হইলে উল্টা, না মঞ্জুর হইলে আরেকটা। তো এইরকম বিদঘুটে কিছু ব্যাপার থাকার কারণে দেখা যায় অনেকে সিভিল প্র্যাকটিসে আসতে চায় না। দেখেন আরেকটা ইন্টারেস্টিং বিষয়, আরজি খারিজের দরখাস্ত দিলেন এই 3টা কোর্টের যে কোনো একটা কোর্টে, যেটা রিজেক্ট হইলো অর্ডার যদি 5 কোটি টাকা মূল্যবান পর্যন্ত হয়, মানে 5 কোটি টাকা পার হয় নাই, 5 কোটি টাকা পর্যন্ত যদি হয়, সেটা রিভিশন হবে ডিস্ট্রিক্ট জাজে। ডিস্ট্রিক্ট জাজ যদি সেই রিভিশনটা অ্যালাউ করেন বা রিজেক্ট করেন, সেইটার বিরুদ্ধে সেকেন্ড রিভিশন হবে, মানে লিভ ফর রিভিশন হাইকোর্টে, এটাকে আমরা বলি সেকেন্ড রিভিশন। আর এটার ধারা হবে 115-4। আর এই প্রশ্নটা এসেছে 2008 সালে। তাহলে একই অ্যাপ্লিকেশনের উপরে 21 সালে প্রশ্ন এসেছে, একই প্রশ্নে একই অ্যাপ্লিকেশনের উপরে 23 সালে প্রশ্ন এসেছে, একই এই অ্যাপ্লিকেশনের উপরে 8 সালে প্রশ্ন এসেছে। আর একই অ্যাপ্লিকেশনের উপরে আপনাদের জন্য যদি 25 সালে প্রশ্ন আসে, তাইলে কি অবাক হওয়ার কিছু দেখি না? মাইন্ড করলেন আপনারা? এই জিনিসটা আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন। সিভিল আপিলের আর কোনো প্রশ্ন আমাদের ডিসকাশনের বাকি আছে কিনা, যদি থাকে কাইন্ডলি একটু জানাবেন আপনারা। আছে? স্যার আপনি নতুনদের জন্য শুরু করেছেন, 1 নাম্বার আচ্ছা আর 10 নাম্বার কম্পেয়ার করে পড়িয়েছেন, দিয়ে আমাদের নতুন ভাবে শুরু হয়েছে সিভিল আপিল। আচ্ছা, তাহলে 1 আর 10 না, বোধহয় 6 বা ইয়া হবে, আর কারণ 6, 1 আর লাস্টেরটা স্যার, 1 আর আচ্ছা 6, হ্যাঁ। গ্রেট। এর স্যার এখন ভিতরে এটা স্যার স্যার হুম, একটু বলতে চাই স্যার। বলেন। স্যার 1 নাম্বার সিভিলিতে স্যার বলছে যে অ্যাপ্লিকেশন ফর স্টে, এই অ্যাপ্লিকেশনটা কি স্যার মানে পড়তে হবে? আমি তো অন্যগুলোর মধ্যে দেখি না এই অ্যাপ্লিকেশনটা। গুড। আর কি কি বই দেখছেন? মানে স্যার আপনার বইয়ের মধ্যেই দেখলাম যে এই প্রশ্নটা হচ্ছে 2007 সালে আসছে আর কি। হ্যাঁ, অ্যাপ্লিকেশন আছে টোটাল আমাদের বইয়ে, অ্যাপ্লিকেশন আছে টোটাল 4টা। কয়টা? চারটা। 4টা। কি কি অ্যাপ্লিকেশন? অ্যাপ্লিকেশন ফর স্টে, অ্যাপ্লিকেশন ফর স্ট্যাটাস কো, অ্যাপ্লিকেশন ফর ইনজাংশন এন্ড অ্যাপ্লিকেশন ফর বেইল। তো আমরা এটাকে আগায়া আরেকটা অ্যাপ্লিকেশন যোগ করেছি, সেটার নাম হলো অ্যাপ্লিকেশন ফর কন্ডোনেশন অফ ডিলে। এই 4টা অ্যাপ্লিকেশনকে আমরা করছি কি, অ্যাপ্লিকেশনকে এক জায়গায় গঠন Recording চরিত্র in progress. সবকিছুই এক। যার কারণে ওই 5টা অ্যাপ্লিকেশনকে আমরা যখন একসাথে পড়াইয়া দিব, তখন আপনাদের জন্য এটা ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এর জন্য আমরা অ্যাপ্লিকেশন গুলা এখন আলোচনা করছি না, কারণ বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে যাবে। এটা প্রয়োজনে আগামী সপ্তাহেই আমরা সকল অ্যাপ্লিকেশন একসাথে একটা ক্লাসে আলোচনা করব, বুঝছেন? আর অ্যাপ্লিকেশন ওয়ালা প্রশ্ন যেগুলো আসবে, আমি ওইগুলা আপনাদেরকে একটু অ্যাভয়েড করে চলার জন্য বলবো। কারণ আজকে আমরা একটা প্র্যাকটিস করেছিলাম 2টা ব্যাচে, সকালের ব্যাচে এবং বিকালের ব্যাচে আমরা একটা জিনিস প্র্যাকটিস করে দেখলাম। আপনাদেরকে সেই গবেষণার ফলাফল বলছি, যে আমরা মডেল টেস্ট বইয়ে একটা প্রশ্ন রিডিং পড়ার জন্য সবাইকে দিলাম, যে কতক্ষণে একজন মানুষ একটা মডেল টেস্ট প্রশ্ন রিডিং পড়তে পারে। কেউ 8 মিনিট লাগিয়েছে, কেউ 5 মিনিট, কেউ 9 মিনিট। সিভিল আপিল রিডে আমরা দেখলাম কারো কারো এক একটা রিড পড়তে 12 মিনিট লাগে।
তখন আমরা অন এন এভারেজে আপনাদেরকে পরীক্ষার হলে প্রশ্ন পড়তে হবে 6টা, এভারেজে 6টা প্রশ্ন। আপনি 6 × 10 = 60 মিনিট, মানে 1 ঘন্টা সময় রাখতে হবে আপনার প্রশ্ন পড়ার জন্য। তাইলে পরীক্ষার জন্য সময় পাইলেন কত? 2 ঘন্টা। তাইলে 2 ঘন্টার মধ্যে যদি আপনি এক্সট্রা পেইন অ্যাপ্লিকেশন একটা নেন ঘাড়ের মধ্যে, আপনার পক্ষে কি 2 ঘন্টায় 3টা প্রশ্ন সহ এই সব একটা একটা এক্সট্রা অ্যাপ্লিকেশন লেখা সম্ভব হবে কিনা? যেই জায়গায় একটা অ্যাপ্লিকেশন লিখতে 25 মিনিটের কমে আপনি পারবেন না, কারণ এভরি অ্যাপ্লিকেশনে এফিডেভিট দিতে হবে। এভরি অ্যাপ্লিকেশন, কন্ডোনেশন ডিলে অ্যাপ্লিকেশন বলেন, বেইল অ্যাপ্লিকেশন বলেন, ইনজাংশন অ্যাপ্লিকেশন বলেন, স্ট্যাটাস অ্যাপ্লিকেশন বলেন, আর স্টে অ্যাপ্লিকেশন বলেন, তাবৎ অ্যাপ্লিকেশনের সাথে এফিডেভিট। অতএব একটা অ্যাপ্লিকেশন লেখার জন্য আপনাকে কিন্তু সময় মিনিমাইজ করে নিয়ে আসতে হবে, মিনিমাম 45 মিনিটস। তো 45 মিনিটস আপনি পাবেন কিভাবে, আমাকে ওই হিসাব দিবেন। তো এর জন্য আমি রিকোয়েস্ট করব, অ্যাপ্লিকেশন ওয়ালা প্রশ্ন আসে না 2016 সালের পর থেকে বোধহয়, বুঝছেন? 16 সালের পর থেকে অ্যাপ্লিকেশন ওয়ালা প্রশ্ন সাধারণত আসে না। তো আপনারা এখন আমরা সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি, নাইলে ক্লাস শুরুটা কঠিন দিয়া হইলে মুশকিল। পেজ নাম্বার বের করেন, 4 নাম্বার প্রশ্ন। আজকে হচ্ছে 146 হয়েছিল, ওই যে ডিসমিস ছিল, তিনটায় কোর্স অ্যান্সার প্রাইস 10 বলেছিলেন। কোনটা স্যার কোনটা? 146। 146? হ্যাঁ, তিনটাই ডিসমিসড হয়েছিল। ওইটা হয়ে গেছে না? জি 146 স্যার। স্যার 104। 146 মানে কত পৃষ্ঠা? ইয়া আপা, সাবা আপা? কোশ্চিন নং 1, 4, কোশ্চিন 4 আর কোশ্চিন 6 স্যার, ও এই তিনটা আপনি। সরি সরি সরি, কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 6, এটা 3টা হয়ে গেছে। জি আর স্যার। বাকি আছে কোনটা? বাকি আছে 2, 3। 5, 2, 3 আর কোনটা বাকি আছে? 5, করানো ছিল, পাসও হয়েছিল। 5 5 হয়েছিল। দেখেন তো সবাই একটু জানান কাইন্ডলি। 5, আচ্ছা 5 স্যার, স্যার পাস হয়ে গেছে স্যার। 5 হয়ে গেছে। তাইলে হ্যাঁ, বাকি 5 আছে হয়েছে স্যার। 2 আর 3 বাকি আছে, তাই জি তো? স্যার, জি স্যার। আচ্ছা, 2 জি আর স্যার। 3, 2 আর 3 হলো ইতিহাসের কঠিন প্রশ্ন। প্রথমে আমরা 2 বের করি, কাইন্ডলি সবাই 2, 3 বের করে মডেল টেস্ট থেকে একটা প্রশ্ন আমরা শুরু করব আল্লাহর উপর ভরসা করে আজকে। হ্যাঁ, সবাই রেডি হয়ে যান। আমরা সবাই রেডি হয়ে বই 2 নাম্বার প্রশ্ন কোথায় আছে, কত নাম্বার পেজে, কেউ হেল্প করেন? স্যার 50 50। নাম্বার পেজ, 50। ও থ্যাংক ইউ, এই যে আল জুবাইর ভাই লিখেছেন 50। তো সাবা আপাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার হাজবেন্ড গতকালকে এসেছিলেন, বললেন আপনি হালকা অসুস্থ আছেন, এখন সুস্থ আছেন আল্লাহ দিলে? সবাই দোয়া করবেন সাবা আপার জন্য, ওনার জন্য একটু সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমরা সবাই যেন ভালো রেজাল্ট করি, আল্লাহ যেন আমাদের সবাইকে কামিয়াব করুন। পেজ নাম্বার বের করব, কত নাম্বার পেজ? এখানে 50। সরি, 50 নাম্বার পৃষ্ঠা, সবাই দয়া করে বের করি, 50 নাম্বার পৃষ্ঠা। মৌজা শর্মা, পাইছেন সবাই 50? অনার্স পজিশন। আচ্ছা, এই পেজে চলে আসলাম। এটা দুনিয়ার কঠিন প্রশ্ন, তারপরেও মনোযোগ দিয়ে সবাই শুনি। While in ownership and possession of 23 decimal of land of প্লট নাম্বার কিন্তু বাংলায় বলে দাগ নাম্বার, লেখা রাখেন, প্লট নাম্বার মানে দাগ নাম্বার। গ্রামে গঞ্জে আমরা যে দাগ নাম্বার বলি ওটারে ইংরেজিতে বলে প্লট নাম্বার। অ্যাপার্টেইনিং টু সিএস খতিয়ান নাম্বার 4, এই 4 নাম্বার সিএস খতিয়ানে দাগ নাম্বার আছে 13, এটাতে জমি আছে 23 ডেসিমেল। আর মৌজা, মৌজা মানে কি, কে বলবেন? মৌজা মানে কি? মৌজা মানে কি, কে বলবেন? যেমন ধানমন্ডি মৌজা বলে স্যার।
একটা তাহলে এরিয়া স্যার, একটা এরিয়া স্যার। এরিয়া, হ্যাঁ ঠিকই আছে। মানে গ্রাম। তারপর জুন নাকি স্যার? এটা জমি। স্যার আচ্ছা, স্যার খতিয়ান জায়গাটা কোন কোন জায়গায় পড়ছে সেটা আর কি নির্দিষ্ট করা। এটা মৌজা। এরিয়াকে বোঝায়। মৌজা মানে হলো ধরেন গ্রাম টাইপের আর কি। মৌজার আগে দেখবেন জে এল নাম্বার লেখা থাকে। জে এল নাম্বার মানে জুরিসডিকশন নাম্বার। হ্যাঁ, এই বিভিন্ন দলিলে লেখা থাকে দেখবেন জে এল নাম্বার এত, মৌজা এত, মানে ওই জুরিসডিকশনে এই গ্রামের সাকিন ঠিকানা টাইপের, ওই গ্রাম টাইপের। তো ওইটা স্যার হলো ওই খতিয়ান মৌজা। গুলাতে লেখা থাকে। হ্যাঁ, খতিয়ানে লেখা থাকে, দলিলের তফসিলে লেখা। পিএস পুলিশ স্টেশন কাউনিয়া রংপুর জোহা বক্স, এই হলো জোহা বক্স এক ব্যক্তি লিভিং বিহাইন্ড 5 সান ইনক্লুডিং জব্বার বক্স। এই যে জোহা বক্স মারা গেলেন, আমরা হিসাবটা এটা ডান পাশে একটু দেখায় দেই। এটার একটা হিসাব আমার ছিল, এটা কোথায় গেল? আচ্ছা, প্রশ্নগুলা বুঝলেও আবার বোঝার চেষ্টা করেন, কারণ হলো কি এই ভাষাগুলা বারবার শুনতে হয়, ভাষাগুলা বারবার শুনতে 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 মন মগজে আসে। এই যে আমি আপনাদের সাথে আলোচনা করি না, আমারও অনেক সময় অনেক বিষয় ক্লিয়ার হই আমি নিজে। সত্য কথা হইলো এটা। স্যার আমার মাইক্রোফোন অফ, আমি কোয়েশ্চেন করতে পারছি না, কাইন্ডলি ওপেন করে দিন। আইফোন থেকে এটা লিখেছেন, সবাইকে ওপেন করা আছে, আজকে তো আমরা কাউকে করি নাই। আইফোন ভাইয়ের নাম বলবেন। আইফোন, আপনি কি ওই ব্যারিস্টার ভাই কিনা হ্যাঁ, জানাবেন। আনমিউট করা যাচ্ছে। হ্যাঁ, আনমিউট করা যাচ্ছে, ইয়েস। তাইলে আসেন, এই জমিটা 23 ডেসিমেল ল্যান্ড মালিক ছিলেন হলো জোহা বক্স। এটা ডান পাশে আপনারা পারলে আমার মতো নোট লেখেন। জোহা বক্স সমান সমান 23 ডেসিমেল, ডেসিমেল জমির মালিক। জোহা বক্স মারা গেছেন জব্বার বক্স, এই যে জব্বার বক্সে দাগ দিয়েন, জব্বার বক্সে রাইখা মারা গেছেন। জব্বার বক্স সহ 5 জন ছেলে ওনার। এইটা লাইনটা লেখেন, এই যে তারা 5 ভাই কিভাবে মালিক হইল, পাইলেন? জোহা বক্স জব্বার সহ 4 ছেলে রেখা মারা গেছে, এই হলো 5 জন। এইটা আপনারা পাশাপাশি গল্পটা লেখেন। দেখেন প্লেইনটিফস হুট করে আইসা বলছে বাদী, বাদীদের নাম বলে নাই। প্লেইনটিফস এগুলা দাগ দিবেন। প্লেইনটিফস ক্লেইম দ্যাট বাই দা এমিকেবল পার্টিশন। এমিকেবল পার্টিশন মানে কি? মানে হলো মৌখিক আপোষ বন্টন। লেখা ফেলেন, এমিকেবল পার্টিশন মানে হলো মৌখিক আপোষ বন্টন। জব্বার বক্স গট এন্টায়ার 23 ডেসিমেল ল্যান্ড। এই 5 ভাই মিলা, এই 5 ভাই মিলা আলোচনা আপোষ আলোচনা করে জব্বার বলল আমি পুরা 23 ডেসিমেল নিয়ে নেই, আর বাবার যে অন্যান্য টাকা পয়সা আছে, তুমি টাকা নাও, তুমি স্বর্ণ নাও, তুমি গহনা নাও, এইরকম ওদের মধ্যে আপোষ বন্টন হয়ে গেল। তাইলে আপোষ বন্টন হয়ে যাওয়ার প্রেক্ষিতে এখন পুরা সম্পত্তির মালিক জব্বার বক্স নিজে হয়ে গেল। বুঝলেন? এই জব্বার বক্স হয়ে গেল। এই এখন জব্বার বক্স একা মালিক হইল। হওয়ার পর got entered 23. Jabbar Box died leaving behind 1 wife, 2 minor daughters and brothers. এই লাইনটা হইলো এই প্রশ্নের একদম হৃৎপিণ্ড, এটা দাগ দেন। যে জব্বার বক্স 23 ডেসিমেল রাইখা মারা যাওয়ার পর কাকে রাকে রাইখা মারা গেছে, লিখছে 1 ওয়াইফ। দেখেন এ লোক ভালো মানুষ, এক বিয়ে করছে, মাত্র একটা ওয়াইফ রেখা মারা গেছে। আর 2 ডটার্স, 2 ডটার্স প্লাস 4 ব্রাদার্স। এই 4 ব্রাদার্সটা কেন আসলো এটা দেখেন তো, কেউ বলতে পারেন কিনা? 4 ব্রাদার্স কেন আসলো? ওরা তো স্যার স্যার ব্রাদারই জীবিত হোক। আছে। ওরা তো এ,
জব্বার তার পুত্র সন্তান না থাকায় ভাই বাজাররা সম্পত্তির মালিক হবে আর তারপর। যেহেতু ওয়াইফের সাথে 3টা কন্যা আছে, তারা তো অংশীদার হতে পারে। আর শোনেন, 2টা কন্যা ইসলামী আছে। ইসলামী আইন বলতেছে যদি টু ডটার্স কারো থাকে, শুধু কন্যা ছেলে নাই, তাইলে ওই মৃত ব্যক্তির ভাইয়েরা ওই সম্পত্তিতে মালিক হয়। তাইলে জব্বার বক্স যিনি 23 ডেসিমেলের মালিক ছিল, এখন উনি ওয়ান ওয়াইফ টু ডটার্স রেখা মারা যাওয়ায় তার ভাইয়েরাও মালিক হয়ে গেল। তাইলে এখন টোটাল 23 ডেসিমেলের মালিক কয়জন? 7 জন। হুম 7%। 7 PERSONS হয়ে গেল। 23 ডেসিমেল সম্পত্তির মালিক প্রথমে একজন ছিল জহা বক্স, মারা হুম যাওয়ার পর হয়ে গেল 5 ছেলে মালিক। 5 ছেলের মধ্যে আপস বন্টন হওয়ায় এক ছেলে পুরা 23 ডেসিমেলের মালিক। এক ছেলে মারা যাওয়ার পর এটাতে 7 জন মালিক হয়ে গেল, 23 ডেসিমেলের মালিক হয়ে গেল 7 জন। দেখেন প্রশ্নটা কোন জায়গা থেকে কোন জায়গায় ধীরে ধীরে যাচ্ছে দেখেন। এখন বাদীরা বলল প্লেইন্টিফস প্রিডিসেসর পারচেজ দ্য এন্টায়ার 23 ডেসিমেল ল্যান্ড বাই কাবলা ডেটেড 63 সাল। দাগ দেন। 63 সালে বাদীগণের পূর্বসূরি, এই ইংরেজিটাও ভয়াবহ এই প্রশ্নতে, এইটা দাগ দেন। দেখবেন অতীতে যারা ক্লাস করেছেন তারা আজকের ক্লাস পরে বলবেন প্রশ্নটা আজকে মনে হয় আরেকটু ভালো বুঝলাম। দেখেন, ভাই বাদীগণের পূর্বসূরি, বাদীদের নাম বলে নাই, বাদীগণের পূর্বসূরি কেউ একজন 63 সালে জমিটা কিনেছে, ওয়ান ওয়াইফ এবং টু ওয়ান ওয়াইফ অফ জব্বার বক্স হু এক্সিকিউটেড দ্য ডিড অন বিহাফ অফ হার মাইনর ডটার্স এন্ড সেল সিন্স দেন দ্য প্রিডিসেসর অফ প্লেন্টিফ। এখান থেকে তারা মালিক। তাইলে এখানে 7 জন হইল মালিক। বিক্রি কইরা দিছে কয়জন? 3 জন। 3 জন বিক্রি করে দিছে। কতটুক বিক্রি করছে? 23 ডেসিমেল। কয় সালে বিক্রি করছে? 63 সালে। 3 জন বিক্রি করে ফেলছে 23 ডেসিমেল বাই দ্য ডেট। দেখেন কথাটা কিরকম পেশ লাগলো। ওয়ান ওয়াইফ টু ডটার মালিক কিন্তু 23 ডেসিমেলের না, তারা 7 জন মালিক ছিল, 3 জন বিক্রি করে ফেলছে বাদীগণের পূর্বসূরির কাছে। বাদীগণের পূর্বসূরি কিনে ফেলছে কয় সালে? 2 তারিখে মার্চ মাসে 1963 সালে। দেখেন, কিন্তু ওরা কি পুরা 23 ডেসিমেল বিক্রি করার ক্ষমতা রাখে? তারা না কিন্তু পুরোটা বিক্রি করার ক্ষমতা রাখে না। কারণ তাদের সাথে ওই যে জব্বার বক্সের 4 ভাই আছে, তাদের অংশ কিন্তু এখনো রয়ে গেল। এখন কি হইলো দেখেন ঘটনা। এখন দেখেন, আফটার দ্য ডেথ অফ প্লেন্টিভস, আফটার হিজ ডেথ দ্য প্লেন্টিফ ওয়ার ইন পজেশন, তারা দখলে ছিল, তার প্রিডিসেসর যে কিনলো তাদের দখলে ছিল। বাট দ্য ডিফেন্ডেন্ট, এই আসেন লাইন, এটাতে ডাক দেন। ডিফেন্ডেন্ট নামে এক ব্যক্তি, সরি ডিফেন্ডেন্ট না, বিবাদী এক ব্যক্তি ডিসপোজেস দেন ইন অগাস্ট 1993 obtaining কবলা ফ্রম দ্য ইয়ার্স অফ ব্রাদার্স অফ জব্বার বক্স। এইবার ঘটনা পেশ লাগলো। ওই যে 4 ভাই, এই যে 4 ভাই, তারা এসে আরেকটা ঘটনা ঘটায় দিল। কত সালে? এই 4 ভাই ইন্টু 1993 সালে তারা বিক্রি করে দিল বিবাদীর কাছে। বিবাদীকে, বিবাদীর নামটা আমরা একটু পরে পাবো। দেখেন বিবাদীর নামও বলে নাই, এখানে শুধু বলছে ডিফেন্ডেন্ট। ডিফেন্ডেন্টের কাছে 93 সালে ওই ভাইয়েরা বেচলো। কখন বেচলো? ক্ষমতার মনে করেন রদ বদল হইলো, যেই পার্টি ক্ষমতায় আসছে, বিবাদীরা বলল, সরি 4 ভাই এসা বলল ক্ষমতাশীল লোকরে, ভাই আমাদের ভাবি তো এইভাবে 63 সালে আমাদের জমি না দিয়ে বিক্রি করে ফেলছে। তখন এই বিবাদী শক্তিশালী, সে বলতেছে আরে রাখো তোমার ভাবি, তুমি আমাকে একটা দলিল কইরা দাও, আমি এদেরকে সাইজ করতেছি।
এই চার ভাই তখন 93 সালে বিবাদীরে দলিল কইরা দিল, বিবাদী শক্তিশালী। এই বিবাদী 93 সালে যাইয়া ওই যে যারা 63 সালে জমি কিনছিল বাদীগণের পূর্বসূরি, সেই বাদীগণকে এই জায়গা থেকে বেদখল করে দিল। এই বেদখল হইয়া বাদীগণ আইসা কি করলো, এই লাইনে দাগ দেন, plaintiff filed the suit in the court of joint district judge রংপুর, রংপুরে যাইয়া মামলা করলো, claiming decree declaring their title to the entire suit land for recovery of possession। বললো আমাদেরকে বেদখল করে ফেলছে, আমাদেরকে দখল ফিরাইয়া দেন। জজ সাহেবের সামনে দাঁড়ায়া বলল। বিবাদী আব্দুল কাইয়ুম, এই যে আমরা নাম পাইলাম বিবাদী আব্দুল কাইয়ুম, এই বিবাদীর নামটা এখানে রেখে দেই, আব্দুল কাইয়ুম। বাদীগণের নাম পাই নাই, নাম পাই নাই। বিবাদী denied title and possession of the plaintiff, claimed that he purchased 14 decimal land of the suit land by registered কাবালা 1993 সাল। দেখেন 14 ডেসিমেল ল্যান্ড, কে বলতেছে 14 ডেসিমেল ল্যান্ড? বিবাদী বলতেছে 4 ভাই 23 ডেসিমেল থেকে 14 পায়, আমি ওই 14 কিনছি, আমি তো কাউরে কষ্ট দেই নাই, দুঃখ দেই নাই, তাহলে আমারে কেন এই জ্বালা যন্ত্রণা? এই কথা বিবাদী বলতেছে। কেন বলতেছে? যে তারা 1 ওয়াইফ 2 ডটার্স 23 ডেসিমেল থেকে সম্পত্তি পাবে 6 আর 3 7 ডেসিমেল, তারা কিভাবে এন্টায়ার টোটাল জমি বিক্রি কইরা ফেলে 1963 সালে? তারা তো এটা পারে না। এজন্য আমি 93 সালে কিনলাম, কিনে 4 ভাই আমাকে সুন্দরভাবে দখল বুঝাইয়া দিয়েছে, আমি ওই 4 ভাইয়ের দেওয়া দখল নিয়ে সুন্দরভাবে এখানে আছি, আমি কাউকে বেদখল করি নাই। এই কথা বলল বিবাদী। এই যে সাম অফ দ্য ইয়ার্স অফ ব্রাদার্স অফ জব্বার বক্স ওয়াজ পুট ইন পজিশন বাই দি ভেন্ডার্স। সে বলল বিক্রেতারা আমাকে দখল বুঝাইয়া দিছে, আমি কাউরে কষ্ট দেই নাই। ট্রায়াল কোর্ট এখন কি করলো? ট্রায়াল কোর্ট ডিক্রিড দ্য সুট ইন ফেভার অফ দি প্লেনটিভস। ট্রায়াল কোর্ট বাদীগণের পক্ষে রায় দিয়ে দিলেন। ডিক্রিড মানে বাদী জিতে যায়, সূত্রটা আমরা দিয়েছি গত ক্লাসে। বাদী যদি জিতে যায় হাইকোর্টে কে যাবে? বিবাদী যাবে। হ্যাঁ স্যার ডিফেন্ডেন্ট যাবে, বিবাদী যাবে আব্দুল কাইম। হ্যাঁ। ডিফেন্ডেন্ট এখন আব্দুল কাইম যাবে। এইখানে কতজন বাদী নাম আছে? না, নাম নাই স্যার। নাম নাই, তাহলে আব্দুল প্লেন কাইম একজন শুধু বিবাদী, আর অন্য নাম নাই, শুধু প্লেনটিভস কথা আছে। এইখানে একটা শব্দ প্লেনটিভস, এটাতে দাগ দেন। এই প্লেনটিভস শব্দের অর্থ দিয়ে আমরা বুঝলাম বাদী অনেকজন আছে, এর জন্য বাদী আপনি 1 2 দিতে পারেন। 1 2 মানে এ বি অথবা এ বি সি ডি অথবা এক্স ওয়াই জেড, 3 জন বাদী। তাইলে বাদী ডিক্রিড দ্য সুট হইলো, বাদীরা জিতে গেল, বিবাদী আব্দুল কাইয়ুম কষ্ট পাইলো, আব্দুল কাইয়ুম এখন হাইকোর্টে যেতে চায়। আর এইখান থেকে ট্রায়াল কোর্টের এই কথাগুলা, এইগুলা দিছে আপনাকে কষ্ট দেওয়ার জন্য। এই কথাগুলা ইরিলিভেন্ট। এই যে এইখান থেকে এই কথাগুলা কি ইরিলিভেন্ট ছিল, এটা দরকারও নাই এই প্রশ্নের সাথে। কেন দরকার নাই? ট্রায়াল কোর্ট কি কারণে ডিক্রি দিল, ট্রায়াল কোর্ট কি কারণে ডিসমিস করলো, ট্রায়াল কোর্ট কি কারণে মামলায় কি করলো, ওইটা আমাদের উত্তর লেখার জন্য প্রয়োজন নাই। যদিও ট্রায়াল কোর্ট বলেছে ইন ফেভার অফ দি প্লেন্টিফ, finding their title solely on the ground that the Kabbalah obtained by the defendant were Saham transaction. Defendant could not prove his title without coming to any findings as regard Kabbalah dated so and so filed by the plaintiff, and merely observing that the Kabbalah of plaintiff is more than 30 years old। জজ সাহেব বলতেছে 30 সালের একটা দলিল আগে হয়ে গেছে, ওইটা দিয়ে তারা মালিক, আপনি 93 সালে আইসা আর একটা দলিল দিয়া মালিকানা চাচ্ছেন, এটা সঠিক নহে। এই কথা বললা বিবাদীকে উনি হারায় দিল, বাদীরা জিতে গেল। বিবাদী বলল না, এটা আমি মানি না, হাইকোর্টে টাকা নিয়ে আপনার কাছে চলে আসছে। আইসা বলছে স্যার আপিল করেন। এখন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আজকের এই প্রশ্নটা যেইভাবে বুঝলেন, আপনাদের বন্ধু বান্ধব যারা নিজে নিজে বাসায় পড়ে
এই প্রশ্নটা ভালোভাবে বুঝে নিজে পড়া এরকম একজন স্টুডেন্ট আমি এই পর্যন্ত আমাদের কোর্সে পাই নাই। এটা এত জটিল একটা প্রশ্ন, এটার অনেক লাইন অনেকে পড়া যায়, কিন্তু ওই লাইন ওই কারণে এখানে কি এটা খুঁজে বের করার মতো স্টুডেন্ট কম আছে। এই প্রশ্নগুলা কিন্তু সহজ নহে, এগুলা ছেলে খেলা না, অত্যন্ত কঠিন প্রশ্ন। এগুলা নিয়ে কোনোই করা যাবে না। এগুলা যত বেশি দক্ষ হবেন এই সকল প্রশ্নে আপনার নিজেরই দক্ষতা বাড়বে। সিন্স হি হ্যাজ নো সান, মুহিবুর রহমান ভাই লিখেছেন। বরিশাল থেকে লিখেছেন আমি আল আমিন ফ্রম বরিশাল। আমার মাইক্রোফোন মিউট হচ্ছে না। আচ্ছা, প্রশ্ন আপনি লিখে করেন যদি মাইক্রোফোন। স্যার হয়েছে, এখন হয়েছে। ও হোয়াটসঅ্যাপের সেটিং অফ ছিল। আপনি তো ঢাকায় লিখলেন যে বরিশাল। না স্যার, আমি বরিশাল। আপনি সেদিন ফোন দিছিলেন বইয়ের জন্য। না স্যার, আমি তো বই আগে নিয়েছি ম্যাডামের কাছ থেকে। আমি ভর্তি প্লাস বই, আমি জান্নাতের বড় ভাই। ও গ্রেট গ্রেট, থ্যাংক ইউ। আজকের প্রশ্নটা বুঝেন নাই এই পর্যন্ত কে আছেন, বা এই প্রশ্নের মধ্যে এই প্যাচগুজ ছিল এটা আগে জানতেন না, আজকে ক্লিয়ার হয়েছেন, এরকম কেউ থাকলে রাইট সরল উত্তর স্যার, দিয়ে দিন। প্লেনটিপস খুঁজে পাচ্ছিলাম না যে বাদী গণের এরা কোনটা বাদী হবে। আজকে স্যার একদম দিন রাতের মতো পরিষ্কার সবকিছু বুঝাতে পারবো এখন। স্যার এটা বোঝানোর জন্য অনেক ধন্যবাদ স্যার। আজকে এটা মানে ডিটেলস বুঝতে পারলাম। হ্যাঁ, যদিও আমি প্লেনটিভসটা ধরেছিলাম স্যার যে এটা বহুবচনে আছে, এস যুক্ত আছে, কিন্তু এত ডিটেলস বুঝতে পারিনি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এরকম প্ল্যান্টিভ থাকলে আমরা কি 2 জন না 3 জন দিব? 2 জনও দিতে পারেন, 3 জনও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আর আর কেউ না বললে আমরা এখন কেন এই প্রশ্নটা কিভাবে হলো এটার জন্য আমরা ক্লাসে একটা নোট দিয়েছিলাম। এই নোটটা 1 সেকেন্ড একটু আপনাদেরকে আবার স্মরণ করায় দেই। কারণ হলো এইটা না বুঝলে আপনারা কিন্তু সিভিল আপিল কখনো বুঝবেন না। আর পরীক্ষার হলে যদি আপনাদেরকে সর্বশেষ কোনো রিভিশন দেওয়ার সুযোগ দেওয়া হয়, যেমন আপনি পরীক্ষার হলে আধা ঘন্টা আগে ঢুকবেন, আপনি জানেন, এখন আপনাকে বললেন কেউ আইসা যে আপনাকে এখন সর্বশেষ একটা রিভিশন দেওয়ার সুযোগ করে দিলাম, আপনি কি রিভিশন দিবেন? আপনি রিভিশন দিবেন এইটা, সিভিল আপিল চেনার উপায়। আমি বুঝাইতে পারতেছি কিনা আপনাদেরকে? সিভিল আপিল চেনার উপায়, এই পৃষ্ঠাটা আপনারা রিভিশন দিবেন সব সময়। কারণ এই নোটটা আপনাকে সঠিক সিভিল আপিল বা সিভিল রিভিশন লেখার ক্ষেত্রে এই নোটটা আপনাদেরকে সবচেয়ে বেশি সহায়তা করবে। এর জন্য এই জায়গাটা দেখেন, আমি আবার আপনাদেরকে মনে করায় দেই, যদিও এটা আমরা এর আগে বলেছি। কোনো প্রশ্ন পড়ার সময় সূত্র, কোনো প্রশ্ন পড়ার সময় বাদীকে বিবাদীকে খুঁজবেন। বাদী বিবাদী খোঁজার পর দেখবেন মামলার রেজাল্ট কি হয়েছে। এই 3 থেকে 8 পর্যন্ত হইল মামলার রেজাল্ট। এই রেজাল্টের উপর নির্ভর করে আপনি হাইকোর্টে কাকে আপিলেন্ট করবেন, কাকে রেসপন্ডেন্ট করবেন, এই দুইটা। অর্থাৎ 1 আর 2 এর কালার দেখেন 9 এবং 10 এর সাথে মিল। অর্থাৎ 1 নাম্বার আর 2 নাম্বারের কালারের সাথে 9 এবং 10 নাম্বারের কালার এবং সম্পর্ক আপনি মিল দিতে হবে, আদারওয়াইজ আপনার প্রশ্ন উত্তর ভুল হয়ে যাবে। মনে রাখতে হবে প্রশ্ন পইরা সুট ভ্যালু কত, আপিল ভ্যালু কত। 5 কোটি টাকার বেশি হলে এটা হাইকোর্টে আপিল, যদি সাথে ডিগ্রি থাকে। লেখেন 5 কোটি টাকার বেশি হইলে আপিল, শর্ত হইল জাজমেন্ট এন্ড ডিক্রি হইতে হবে। 5 কোটি টাকার বেশি হইলে হাইকোর্টে আপিল, শর্ত হইল জাজমেন্ট এন্ড ডিক্রি হইতে হবে। আর কোর্ট কোনটা হইতে হবে পাশাপাশি? কোর্ট হইতে জয়েন্ট হবে ডিস্ট্রিক্ট। জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। এই সূত্রগুলা যদি আপনি মাথায় না রাখেন, মনে না রাখেন, তাইলে কিন্তু আপনি সুবিধা করতে পারবেন না। তাইলে আবার আপনারা দেখেন, এইখানে খেয়াল করেন 3 নম্বরে ডিসমিস দ্য সুট হইলে মামলা খারিজ হয়, আর মামলা খারিজ হইলে সম্পর্কটা এইভাবে লিখতে হয়, প্লেন্টিফ অ্যাপিলেন্ট ভার্সেস ডিফেন্ডেন্ট রেসপন্ডেন্ট। ডিক্রিট দ্য সুট হইলে লিখতে হয় ডিফেন্ডেন্ট অ্যাপিলেন্ট ভার্সেস প্লেন্টিফ রেসপন্ডেন্ট। এইটা আমরা একটু আগে এই 4 নাম্বার লাইনটা একটু আগে যেই প্রশ্ন পড়েছিলাম
ওইটা কিনা বলেন, যে ওইটাতে ডিক্রি হয়েছিল। প্রশ্নের একটা জায়গায় আমরা কি পেয়েছিলাম? ডিক্রিড দ্য স্যুট পেয়েছিলাম। আর যেটার কারণে আমরা লিখেছিলাম উত্তরে ডিফেন্ডেন্ট অ্যাপিলেন্ট, ওই যে আব্দুল কাইয়ুম ডিফেন্ডেন্ট অ্যাপিলেন্ট ভার্সেস প্লেন্টিফ রেসপন্ডেন্টস এস বাড়বে। তারা বুঝতেছেন না? আর ডিক্রিড দ্য স্যুট ইন পার্ট যদি হয়, আংশিক ডিক্রি, তাহলে প্লেন্টিফ অ্যাপিলেন্ট ভার্সেস ডিফেন্ডেন্ট রেসপন্ডেন্টও হইতে পারে, অথবা ডিফেন্ডেন্ট অ্যাপিলেন্ট ভার্সেস প্লেন্টিফ রেসপন্ডেন্ট হইতে পারে। কারণ ডিক্রিড দ্য স্যুট ইন পার্ট এটা এমন ডিক্রি, বাদীও হাইকোর্টে আপিল করতে যেতে পারে, বিবাদীও হাইকোর্টে আপিল করতে যেতে পারে, যেটা প্রশ্নের উপরে নির্ভর করবে। এর জন্য ডিক্রিড দ্য স্যুট ইন পার্ট এর উপরে আমরা মডেল টেস্টে প্রশ্ন দিয়েছি, যাতে আপনাদের ব্রেইন ওইদিকে ব্রেইন স্টর্মিং হয়। বুঝাইতে পারছি? আচ্ছা, এইটা দেখেন, রিজেক্ট দ্য প্লেন। রিজেক্ট দ্য প্লেন হলে আরজি খারিজ হয়। কার আরজি খারিজ হয়? বাদে। বাদীর আরজি খারিজ হয়। বাদীর আরজি খারিজ হইলে বাদী হাইকোর্টে যাবে, এর জন্য প্লেন্টিফ অ্যাপিলেন্ট। তাহলে বাদী দুইবার যায়, এই হলো প্লেন্টিফ অ্যাপিলেন্ট, এই হলো প্লেন্টিফ অ্যাপিলেন্ট। ডিক্রিড দ্য স্যুট হইলে বাদী জিতে যায়, এর জন্য বাদী ডিফেন্ডেন্ট অ্যাপিলেন্ট। আর যদি ডিক্রিড দ্য স্যুট ইন এক্স পার্টি, একতরফা হইলে কে জিতে যায়? বাদী জিতে যায়। তাইলে বাদী হাইকোর্টে গেলে ডিফেন্ডেন্ট অ্যাপিলেন্ট, সরি বিবাদী, বিবাদী যাবে স্যার, এক্স পার্টি বিবাদী হইলে যাবে। তো বিবাদী যায়। হ্যাঁ, বিবাদী যাবে। এক্স পার্টি ডিগ্রি হলে বাদী জিতে যায়, বিবাদী যাবে হাইকোর্টে। তাইলে হাইকোর্টে যাওয়ার জন্য এই সবুজ কালার, এই সবুজ কালার। আর ডিসমিস দ্য স্যুট হইলে বাদী যাবে এইটা, আর বাদীর আর্জি খারিজ হলে বাদী যাবে এইটা। তাইলে দেখেন, এই লাল কালার এই লাল কালারের সাথে সম্পর্ক, এই সবুজ কালার এই সবুজ কালারের সাথে সম্পর্ক। এইটাকে বুঝেন নাই? দেখেন তো, খুবই অত্যন্ত মূল্যবান ক্লাস আজকে আলোচনা। এটা আমি বিভিন্ন ফর্মে বিভিন্ন ভাবে আপনাদের মাথায় দেওয়ার চেষ্টা করেছি। আপনারা এটা বুঝেছেন কিনা জানি না, কারণ এইটা যারা বুঝে যাবেন তারা সিভিল আপিলে ফুল মার্কস পাবেন। মজার বিষয় বলি আপনাদেরকে, এইবার অনেকে হাইকোর্ট পরীক্ষায় 2টা লেখাও পাশ করে ফেলছে। যারা সিভিল আপিল ঠিকঠাক মতো লিখতে পেরেছে, ক্রিমিনাল আপিল লিখতে পেরেছে, তারা উইনার গেইনার হয়েছে। 2টা লিখে পাশ করেছে কিভাবে? আমরা শুনেছি এবার হয়তো গ্রেস দেওয়া হয়েছে 1 বা 2, তো 12 পাইলে পাস। যদি 2 গ্রেস দেওয়া হয়, তাহলে যারা 10 পাইছে, সিভিল আপিলে 5, ক্রিমিনাল আপিলে 5, তারা পাশ করে গেছে। এবার তো স্যার সিভিল ক্রিমিনাল দুটোই সোজা ছিল স্যার, প্রশ্নের সাথে মিল ছিল। ইয়েস, এবার অনেক ইজি ছিল। তো এবার একটা সুযোগ দিয়েছে, জানি না আপনাদের ভাগ্যে কি আছে। আচ্ছা, এইবার আসেন আমরা আরেকটা প্রশ্নতে যাই। আচ্ছা, এটা বুঝেন নাই? এরকম কেউ আছেন? আজকে অনেক কথা বলতেছি, এরকম যদি কেউ না বুঝে থাকেন বলবেন। আর যেহেতু আমাদের কালকে আবার ক্লাস আছে, কালকে কিন্তু আমরা আর খাতা দেখব না। কালকে 9টা থেকে নন স্টপ ক্লাস হয়ে যাবে। এর মধ্যে আপনাদের প্রিপারেশন নিয়ে রাখতে হবে। প্রশ্নগুলা টুকটাক পইরা রাখলে আমাদের ক্লাস আগাইতে সুবিধা হয়। আপনারা যদি একটু প্রশ্ন চোখ বুলায় রাখেন, তাইলে কি হবে? আমরা ক্লাসটা একটু দ্রুত আগাইতে পারবো এবং আপনার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো হবে। আপনি প্রশ্ন দ্রুত ধরতে পারবেন এবং বুঝতে পারবেন। আপনি যদি না পড়েন, প্রশ্ন একটু চোখ বুলায় না রাখেন, তাহলে কি হবে? আপনি ক্লাসটা একটু কম বুঝবেন, আপনারই একটু অসুবিধা হবে, ক্ষতি হবে। আর সবার কাছে বিনীত রিকোয়েস্ট, সেটা হলো আপনারা কি করবেন, এই এখন কোনো প্রোগ্রাম আদির সাথে নিজেকে দয়া করে জড়াবেন না, ফোন কম ধরবেন, মানুষের সাথে ফোনে কথা কম বলবেন। সম্পর্ক মানে ফোনে বেশি কথা বললে সবাই দিন দুনিয়া ভালো যাচ্ছে না, রাগারাগি হবে। রাগারাগি করবেন, আপনাদের ইয়া হবে, ক্ষতি হবে। এর জন্য ফোনে যত কথা কম বলা যায়, মেসেজ চালাচালি কইরা সবসময় কথা বলবেন। মেসেজ চালাচালি করলে সম্পর্ক নষ্ট হয় না। এর জন্য আমি পারতপক্ষে ফোন কম ধরতে চাই, খালি বলি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। কারণ সবসময় গলার আওয়াজ টোন ভালো থাকে না, হ্যাঁ, তখন ভুল বুঝাবুঝি হয়, ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। আচ্ছা, আপনাদেরকে আমরা আরেকটা হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করতেছিলাম। আপনারা যারা বইটা সংগ্রহ করবেন, আমি আপনাদেরকে এখানে একটা প্রশ্নের রহস্য দেখাই। এটা হলো মডেল টেস্ট বইয়ের 6 নাম্বার প্রশ্ন।
এটা হলো মডেল টেস্ট বইয়ের 7 নাম্বার প্রশ্ন। এটা হলো মডেল টেস্ট বইয়ের 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার প্রশ্নের লাস্ট 4 লাইন আমি দেখাইয়া দিব আজকে, যে আগামী হাইকোর্ট পরীক্ষায় এই প্যাটার্নের প্রশ্ন আসলে আপনার জন্য কি কি ক্ষতি আসতেছে এবং এগুলা আসার সম্ভাবনা আছে। এই প্যাটার্নের কথাগুলা যেন আপনি বিষয়টাকে সহজভাবে নিয়েন না, তাইলে আপনার জন্য সিভিল আপিল বা রিভিশন বোথ সাইড কেন কঠিন হবে। যে কোনো প্রশ্নের শেষে যদি এই লাইনগুলা লেখা থাকে, আমার সাথে আপনারা খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়ে দেখেন। Aggrieved party came to you, give your opinion in this regard, এই বিষয়ে আপনার মতামত দিন। whether the appeal or revision would lie, উপরের যে প্রশ্নটা পড়লেন এটা আপিল হবে নাকি রিভিশন হবে। if revision lies to the high court division, under what provision of law, যদি রিভিশন হয় তাহলে কোন আইনের আন্ডারে হবে। তাহলে আপনি একটা ড্রাফট এন্ড অ্যাপ্লিকেশন ফর রিভিশন বলে এখানে হইলেও শেষ হইতো, কিন্তু পরে আবার দিয়ে দিল ইফ অ্যাপিল লাইজ টু দি হাইকোর্ট ডিভিশন, যদি আপিল হয় আন্ডার হোয়াট প্রভিশন অফ ল, ড্রাফট মেমোরেন্ডাম অফ আপিল। এখন আপিলের শেষেও এই 4 লাইন, রিভিশনের শেষেও এই একই 4 লাইন দিল, তাইলে আপনার অবস্থা কিরকম হবে বুঝেন। তাহলে আপনাকে প্রশ্ন পড়ে কিভাবে এগুলা আয়ত্ত আনতে হবে, কত দ্রুত আপনি সিভিল আপিল রিভিশনকে আইডেন্টিফাই করতে পারেন ফ্রম দ্য ইয়োর আইকিউ, ফ্রম দ্য ফর্মুলাস, এগুলা থেকে আপনি কিভাবে এটাকে আইডেন্টিফাই করবেন দ্রুতভাবে, এই প্র্যাকটিসটা আপনারা যদি না করেন তাহলে কিন্তু হবে না। এই জন্য আমাদের মডেল টেস্টে 60টা সিভিল আপিল আছে, 60টা সিভিল রিভিশন আছে। এই 14টা সিভিল আপিল এবং রিভিশন পড়লে পরে, সরি 60টা না, 8টা করে, 8টা সিভিল আপিল আছে, 8টা সিভিল রিভিশন আছে। এগুলা পড়ার পর আপনার মধ্যে একটা দক্ষতা তৈরি হবে ইনশাল্লাহ, যে আপনি এই প্রশ্নগুলাকে আইডেন্টিফাই করতে পারেন। 1। 2 নাম্বার হলো, আমরা পরীক্ষার 15 দিন পূর্বে একটা মডেল টেস্ট নিব, আপনারা সকলেই সরাসরি ওইগুলায় আসবেন। পরীক্ষার 10 দিন পূর্বে একটা মডেল টেস্ট নিব, পরীক্ষার 5 দিন পূর্বে একটা মডেল টেস্ট নিব নতুন প্রশ্ন দিয়ে। সেই 3টা মডেল টেস্টে দিয়ে আপনারা পরীক্ষায় যাবেন, যদি আল্লাহর সহযোগিতা থাকে, আল্লাহ চায় তো সবার ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে। এর জন্য আপনারা দয়া করে শেষ সময়ে এসে আইলসামি করেন না, তীরে এসে তরি ডুবানোর মতো কাজ করবেন না। সবাই মনোযোগ দিয়ে পড়াশোনায় মনোযোগ দেন, তাহলে আপনাদেরকে আজকে আর বেশি আর লাস্টে তো লিখলো ড্রাফট মেমোরেন্ডাম অফ আপিল, সব হ্যাঁ, কিছু বলার পরে তো আপিলই হলো স্যার। তাহলে না না, এটা হবে না, উল্টাও তো হইতে পারে, আমি বুঝাইলাম আজও আর প্রশ্ন করে হতে পারে স্যার, কিন্তু হ্যাঁ, এখানে লিখলো প্রশ্নর উপরে ভিতরে দেখে বুঝতে হবে, কিন্তু লাস্টে লেগেছে ড্রাফট মেমোরেন্ডাম অফ আপিল। না এইটা পড়েন নাই, ড্রাফট এখানে বলছে এটা রিভিশন না আপিল হবে। ডিগ্রি রিভিশনও বললো আপিলও বললো, যেটা এই আবার যে সেটা দেন। ডিগ্রিট আপনি হয়েছে স্যার। রিভিশনটা পড়েন নাই, এইটা পড়েন, নূরবানু কবিতা পাই যে হলুদ Yes, sir. দাগটা পড়েন, রিভিশনে হলুদ কোনো দাগ। রিভিশন অফ রিভিশন এই যদি কথাটা বললো। লেখছে যে ইফ আপিল, যদি আবার আপিল হয়, এখানে হ্যাঁ, এটা দুইটাই দিয়ে দুটাই দিবে। তো লিখে দিল স্যার, ঝামেলা তো। ওই তো যেটা হবে সেটা লিখতে বলতেছে, বুঝছেন। আচ্ছা, জি তো স্যার। এইরকম প্রশ্নের শেষে যদি কনফিউজিং কথাবার্তা দিলে তো 30% স্টুডেন্ট এগুলা দেখা ভয় পাবে, হ্যাঁ, বা 40% স্টুডেন্ট ভয় পেয়ে যাবে, কথা বুঝতেছেন। এগুলা সহ আগামীকাল রাত 9টায় আবার আপনাদের সাথে দেখা হবে। আগামীকাল রাত 9টায় আপনারা 2-3 নাম্বার প্রশ্নটা একটু রিডিং করে রাখবেন ইনশাল্লাহ। আর আমরা মডেল টেস্ট বই থেকে এই যে প্রশ্নগুলো আছে এগুলা একটু সলভিং এর দিকে হাত দিব। আর পারলে আপনারা এর মধ্যে বইটা অর্ডার করে ফেলবেন, বইটা নিয়ে নেন। আর এই বইয়ে অনেক চমৎকার চমৎকার রিটের প্রশ্ন আছে, ক্রিমিনাল আপিল, কোয়াশমেন্টের, যেগুলা লাল বইতে নাই, সেইগুলা সহ এই বইটা সাজানো হয়েছে। সকলেই উপকৃত হবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আজকে আমরা এখানে বিদায় নিব। আগামীকাল রাত 9টায় সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।